স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে, সাথে আছে আমি শামীম জাহেদ। 2020 সালে 8% জিডিপি প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্য রেখে প্রণয়ন করা হচ্ছে সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। বিশ্বমন্দা এবং অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতিকে বিবেচনায় নিয়ে বাস্তব এবং এই লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন পরিকল্পনা কমিশন। এতে 5 বছরে 1,32,00,000 নতুন কর্মসংস্থান তৈরির লক্ষ্য আছে বলছেন কমিশন। আজ আমাদের আলোচনার বিষয় সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা। এ নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন পরিকল্পনা কমিশনের সিনিয়র সদস্য ডক্টর শামসুল আলম। তবে মূল আলোচনা যাবার আগে দেখে নেব একটি প্রতিবেদন। উচ্চতর প্রবৃদ্ধি অর্জনের মাধ্যমে দারিদ্র্য বিমোচনের লক্ষ্য নিয়ে আগামী 5 বছরের জন্য তৈরি করা হয়েছে সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা। এতে অবকাঠামো উন্নয়নের পাশাপাশি প্রশিক্ষিত মানব সম্পদ তৈরির উপর জোর দেওয়া হয়েছে সর্বাধিক। তৈরি করা খসড়ায় আগামী 5 বছরে জিডিপি প্রবৃদ্ধি অর্জনের একটি রূপরেখা দেওয়া হয়েছে। এতে দেখা যায় 2020 সাল নাগাদ প্রবৃদ্ধি হবে 8%। এর জন্য বেসরকারি খাতে 32.2% বিনিয়োগ আনারও লক্ষ্য দেওয়া হয়েছে। তবে মাথায় রাখা হয়েছে বিশ্বমন্দা আর রাজনৈতিক অস্থিরতার বিষয়গুলোকে। বিশ্ব পরিস্থিতির দ্রুত উন্নতি হবে এটি প্রত্যাশা করা হয়েছিল সে সময়ে, যেটি ঘটেনি। তো সে কারণেই আমরা এখনকার পারিপার্শ্বিকতা, বিশ্ব পরিস্থিতি, পণ্য মূল্য, দেশজ পরিস্থিতি, বিনিয়োগের পরিস্থিতি, পাবলিক প্রাইভেট পার্টনারশিপের পরিস্থিতি সব মিলিয়ে এবার যা লক্ষ্য আমরা স্থির করেছি সেটা অর্জন হবে। পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সিনিয়র সদস্য জানান, জিডিপি প্রবৃদ্ধি অর্জনের বিষয়টিকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, কারণ 1% জিডিপি প্রবৃদ্ধি মানে 2.5 লাখ নতুন কর্মসংস্থান। সে হিসেবে 5 বছরে 1.5 কোটির মতো কাজের সুযোগ তৈরির পরিকল্পনা আছে সরকারের। প্রবৃদ্ধির হার বাড়ানো এবং কর্মসংস্থান সৃষ্টি মূল লক্ষ্য। তো সেক্ষেত্রে এবছর আমরা প্রাক্কলন করছি 1,32,00,000 কর্মসংস্থান সৃষ্টি হবে সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা কালে। আগামী মাসে খসড়া চূড়ান্ত করার পর জুলাই থেকে পরিকল্পনা বাস্তবায়নে যাবে সরকার, আর এর আলোকেই তৈরি হবে আগামী 5 বছরের বাজেট। শাওন হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখলাম প্রতিবেদনটি আমরা। ডক্টর শামসুল আলম, আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। কেমন আছেন আপনি? আজ আমরা আলোচনা করতে যাচ্ছি সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা নিয়ে। আলোচনার প্রথমে আমি একটু ভিন্ন ধরনের প্রশ্ন আপনি করতে যাচ্ছি যে যখন এই বর্তমান পৃথিবীতে এত দ্রুত সবকিছু পরিবর্তনশীল হচ্ছে, সেখানে 5 বছরের এই একটা পরিকল্পনা কি আপনার কাছে মনে হয় যে খুব ভায়াবল কিছু একটা, বা আমরা কি এর ফলে কি এরকম হতে পারে না যে আমরা দ্রুত সিদ্ধান্ত নিতে পারবো না, আমরা আপনি জন্য আটকা পড়বো, এরকম কি হতে পারে? কোনো 5 বছর পরিকল্পনাকে আমরা মধ্যমেয়াদী পরিকল্পনা বলি, আর যদি 1 বছর থেকে 3 বছর হয় আমরা এটাকে স্বল্প মেয়াদী বলি, আর 5 বছর উপরে হলে আমরা দীর্ঘমেয়াদী পরিকল্পনা বলি। তো উন্নয়ন প্রক্রিয়ায় উন্নয়নশীল সবগুলো দেশই প্রায় 5 বছর মেয়াদী মধ্যমেয়াদী পরিকল্পনা করে থাকে তাদের আর্থসামাজিক উন্নয়নের জন্য। সেই ধারায় বাংলাদেশ, আমরাও পঞ্চবার্ষিক পরিকল্পনা উন্নয়ন পদ্ধতি অনুসরণ করেছি 2001 পর্যন্ত। 2002 থেকে 2008-09 পর্যন্ত আমরা কোনো পরিকল্পনা ছিল না, প্ল্যানিং হলিডেতে আমরা ছিলাম। তবে একটা দারিদ্র্য বিমোচন কৌশল পত্র ছিল। তো পত্র আর পরিকল্পনা তো পার্থক্য আছে, প্ল্যান অ্যান্ড পেপার আছে। তো পিআরএসপি ছিল, অপারেশনাল স্ট্র্যাটেজি পেপার, সেখানে কোনো প্রবৃদ্ধির প্রক্ষেপণ ছিল না। দারিদ্র্য নিরসন করবো ইত্যাদি ইত্যাদি নানান কৌশল বর্ণিত ছিল। বিশ্বব্যাংকের প্রণোদনায় এবং প্রেরণায় আমরা সেটা করেছিলাম। আমরা 2টি পরিকল্পনা মেয়াদ হারিয়েছি ওইটি গ্রহণ করতে গিয়ে। তো যাই হোক, 9-10 থেকে আমরা পঞ্চবার্ষিক পরিকল্পনা পদ্ধতিতে ফিরে এসেছি। তো মহাজোট সরকার 6ষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়ন করেছে এবং এটি শেষ বর্ষ, যেটি জুনে শেষ হবে। জুলাই থেকে শুরু হবে 7ম পঞ্চবার্ষিক পরিকল্পনা। তো মধ্যমেয়াদী পরিকল্পনা 5 বছর একটু বড় মনে হলেও আমরা একটা মধ্যবর্তী মূল্যায়ন করে থাকি, মধ্যমেয়াদী মূল্যায়ন, যেখানে আমরা আবার এই যে আমাদের প্রবৃদ্ধির প্রক্ষেপণ, আমাদের বিনিয়োগ, কর্মসংস্থান, এগুলো পুনর্মূল্যায়ন করব ঠিক 3 বছরের মাথায়। তো বড় রকমের কোনো পরিবর্তন হলে বা আরও আমাদের আশার জায়গা নিয়ে যদি কিছু ঘটে,
প্রবৃদ্ধির জন্য বা বিশ্ব পরিস্থিতি অনুকূল হয়, আমরা প্রবৃদ্ধির হারকে তখন আবার উপরের দিকে প্রক্ষেপণ করতে পারবো। 5 বছর স্থির থাকবো এমন নয়, করেছি একটা যা শুরু করব, মধ্যবর্তী মূল্যায়নের প্রয়োজনে আমরা সেটাকে বিন্যাস করব আবার। আচ্ছা, ধন্যবাদ। আমরা মূল আলোচনা চলে আসি। এবারে যে নতুন বার্ষিকী পরিকল্পনা আমরা চিন্তা করছি, সেখানে বলা হচ্ছে যে ইনভেস্টমেন্টের আপনারা কত পরিমাণ ধরছেন এবং এটা কি গত বছরের বা গত 5 বছরের পরিকল্পনা হচ্ছে এটা কম না বেশি, সেই বিনিয়োগটা কীভাবে দেখছেন আসলে? একটি প্রাসঙ্গিক প্রশ্ন করেছেন, গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রবৃদ্ধি যেটা আমরা উন্নয়ন বলে, দেশজ উন্নয়ন বা জাতীয় উন্নয়ন, সেটা নির্ভর করে দেশের সামগ্রিক বিনিয়োগের উপর। ব্যক্তি খাত, সরকারি খাত মিলে যে আমরা বিনিয়োগ করি প্রত্যেক বছর, তার উপরে ওই বছরের প্রবৃদ্ধি কি হবে, পণ্য উৎপাদন কি হবে প্রকৃত মূল্যে, সেটাই হলো প্রবৃদ্ধি। তো প্রবৃদ্ধির হার আমরা 2015-16-তে শুরু হচ্ছে আমাদের সপ্তম পঞ্চবার্ষিক, সে বছর আমরা আশা করছি আমাদের দেশজের যে আয় তার 28.9% বিনিয়োগ হবে 15-16-তে। এটা ক্রমান্বয়ে বেড়ে 19-20 সপ্তম পঞ্চবার্ষিক পরিমাণ শেষ বর্ষে 32.2% হবে। আচ্ছা আচ্ছা। প্রত্যেক 4% বিনিয়োগে সাধারণভাবে আমার 1% প্রবৃদ্ধি বাড়ে, মানে দেশজ আয়ের যে পরিমাণ তার 4% বিনিয়োগে 1% প্রবৃদ্ধি বাড়ে। আবার 1% প্রবৃদ্ধি বাড়ে 2.5 লক্ষ কর্মসংস্থান হয়, আর দারিদ্র্য কমে আসে 0.59%, 1% প্রবৃদ্ধিতে। তো এই প্রবৃদ্ধি, কর্মসংস্থান এবং দারিদ্র্য বিমোচন সরাসরি যুক্ত। সবকিছুর উদ্দেশ্য, সবকিছু পরিকল্পনার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের দেশের মানুষকে তার দরিদ্র সীমা থেকে বের হয়ে আনা। এত কিছু পরেও আমাদের মানুষ এখনো অন্তত 30% মানুষ দরিদ্র সীমার গরিব বলতে পারি আমরা। 24% মানুষ, 24.47% মানুষ এখনো দারিদ্র সীমার নিচে আছে। সেই পরিকল্পনায় আসলে মূল এই মানুষগুলোকে যদি আমরা দরিদ্র সীমার থেকে বের করে আনতে চাই, মূল চ্যালেঞ্জটা তাদের কর্মসংস্থান তৈরি করতে হবে। এবং আপনারা বলছেন যে প্রায় 1,32,00,000 নতুন কর্মসংস্থান তৈরি করবেন। এই কর্মসংস্থান তৈরি করার ক্ষেত্রে এটা যখন বলছেন তখন গত 5 বছরের যে পরিকল্পনা সেখান থেকে সেই টার্গেটটিকে আমরা অর্জন করতে পেরেছিলাম, নাকি এই নতুন টার্গেটকে সেটাকে বাস্তবতা দেখে? পঞ্চবার্ষিক পরিকল্পনায় কর্মসংস্থানের আমরা প্রক্ষেপণ করেছিলাম 1,40,00,000। রাইট। তারও একটা কারণ আছে, আমরা সেটাতে প্রক্ষেপণ করেছিলাম এই যে শেষ বছর 8% প্রবৃদ্ধি হবে, গড়ে 7.3 হবে, কাজে তখন ওই উচ্চ প্রবৃদ্ধি আমরা ধরেছিলাম। তো যেহেতু সেই প্রবৃদ্ধির হার অর্জন করা যায় নাই দেশজ এবং আন্তর্জাতিক বাস্তবতায়, সেই জন্য এবার প্রবৃদ্ধির প্রক্ষেপণটাকে আমরা অনেক বেশি অর্জনযোগ্যভাবে স্থির করেছি যাতে অর্জন করা যায়। তো সেই জন্য কর্মসংস্থান হিসাবটা কমে আসছে সবাই, যেহেতু প্রবৃদ্ধির হারটা কম ধরেছি। আমি একটু আগেই বলেছি প্রবৃদ্ধির সঙ্গে কর্মসংস্থান জড়িত। 6% প্রবৃদ্ধি যখন বলি, তার মানে দেশে 15 লক্ষ ওই বছর কর্মসংস্থান তৈরি হয়েছে। তো এই প্রবৃদ্ধির সঙ্গে কর্মসংস্থান, দারিদ্র্য নিরসন সরাসরি যুক্ত। তো এবার প্রক্ষেপণটা আমরা অনেকটা, আমি বলবো আমরা চেষ্টা করছি বাড়ানোর জন্য, মধ্যম পন্থা অবলম্বন করেছি, উচ্চাকাঙ্ক্ষী হয়নি আসলে। এই যে মানুষের কর্মসংস্থান তৈরির কথা বলছি, এই কর্মসংস্থান মানে কতটা একজন মানুষকে সেলফ রিলায়েন্ট করা যায়, সেই পরিকল্পনা আসলে কেমন রেখেছেন? শুধু তো সরকারি চাকরি তৈরি করি তা মানুষকে আসলে কর্মসংস্থান তৈরি করা সম্ভব? আপনি জানেন আমাদের এত চড়াই উতরায়ের পরেও দেশে কর্মসংস্থান ভালো হয়েছে। গত 5টি বছরে 1,08,00,000 কর্মসংস্থান হয়েছে। আমাদের প্রক্ষেপণ ছিল 1,40,00,000। তো যেহেতু প্রবৃদ্ধির হারটা অর্জন করা যায়নি, নানান চড়াই উতরায়, নানান দেশজ পরিস্থিতি, আন্তর্জাতিক যেভাবে চেয়েছিলাম আরও প্রবৃদ্ধি হবে ইউরোপে, আমেরিকায়, সেটা না হওয়াতে আমাদের কাঙ্ক্ষিত পর্যায়ে আমরা পৌঁছাতে পারিনি। তো এবছরও আমাদের লক্ষ্য থাকবে, এই সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনার মূল লক্ষ্যটাই হলো কর্মসংস্থান সৃষ্টি এবং দারিদ্র্য কমিয়ে আনা। আচ্ছা। তো দারিদ্র্য কমিয়ে আনার ক্ষেত্রে দারিদ্র্য কমা উপায় হলো কর্মসংস্থান সৃষ্টি এবং মানুষকে প্রশিক্ষণ দেওয়া, কারিগরি শিক্ষিত করা যাতে তারা নিজে কর্মসংস্থান যেতে পারে। আর এই কর্মসংস্থান মানে শুধু সরকারি নয়, কিন্তু বেসরকারি, সরকারি, বেসরকারি ক্ষেত্রে কর্মসংস্থান তো আপনার সবচেয়ে বেশি হয়। এবং যে বিনিয়োগের কথা আপনাকে বললাম,
তার 80% বিনিয়োগ করা থাকে কিন্তু ব্যক্তি খাত, প্রাইভেট যে ইনভেস্টমেন্ট, কল কারখানা, শিল্প, ব্যবসা বাণিজ্য। সরকার করে মাত্র 20 থেকে 21%। 79 থেকে 80% প্রাইভেট খাত। তো এই দুই খাতেই কর্মসংস্থানটাকে আমরা হিসেব করি, এবং বিদেশি কি হবে সেটাও কিন্তু আমরা হিসেব গণনায় নিয়েছি। এর সাথে আরেকটা জিনিস আসে, সেটা হচ্ছে এই যে কর্মসংস্থানের কথা বলছি আমরা, মানব সম্পদ উন্নয়নের বিষয়টা আসে। মানব সম্পদ উন্নয়ন হলেই আসলে আবার কর্মসংস্থানে তার একটা ইতিবাচক প্রভাব পড়বে। সেই বিষয়ে কি নজর রেখেছেন কিনা বা কেমন জোর দিচ্ছেন? মানব সম্পদের উপরে আমরা গত পরিকল্পনাও যথেষ্ট বেশি গুরুত্ব দিয়েছি। সর্বাধিক বরাদ্দ চেয়েছিলাম মানব সম্পদে। মানব সম্পদ সেটা কারিগরি শিক্ষা, বৈজ্ঞানিক বিজ্ঞান ভিত্তিক শিক্ষা। বাস্তবতায় আমরা জ্বালানি বিদ্যুৎ খাতে সবচেয়ে বেশি বরাদ্দ দিয়েছি, সেটা বাস্তবতার নিরিখে, জনগণের দাবির প্রেক্ষিতে। কারণ বিদ্যুৎ না থাকলে আপনি এক্ষুনি টের পাচ্ছেন যে বিদ্যুৎ নাই। শিক্ষার ক্ষেত্রে বিনিয়োগ যেভাবে চেয়েছেন সেভাবে আসলে দিতে পারিনি। তো এইবার যেহেতু বিদ্যুৎ সক্ষমতা সৃষ্টিতে আমরা অনেক ভালো করেছি, 13,000 মেগাওয়াট ক্যাপটিভ বিদ্যুৎ সহ এখন আমরা সক্ষমতা অর্জন করেছি। তো এটা দ্রুত আমাদের কিন্তু বাড়বে। বিদ্যুতের দিক থেকে আমরা মোটামুটি আমরা মনে করি যে অবস্থা আছে এটা সন্তোষজনক, আপনি নিজেও স্বীকার করবেন। এইবার চাবো আমরা বিদ্যুৎকে কিন্তু আমরা প্রাধান্য দিয়ে যাবো, বড় বড় প্রজেক্ট আমরা নিচ্ছি। এখন আমরা লেখাপড়াটা বিশেষ করে প্রাইমারি, সেকেন্ডারি এবং বিশেষ করে যে প্রযুক্তিগত কারিগরি শিক্ষা প্রশিক্ষণ, আপনি জানেন যে আমাদের প্রায় 47টি উপজেলা 47টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা হচ্ছে এই শিক্ষার উপর জোর দিয়ে। ডক্টর আলম, আমাদের সময় হয়েছে বিরতি যাবার, ফিরে এসে আমরা এখান থেকে আলোচনা শুরু করব। আমাদের সময় হলো একটি বিরতিতে যাবার, ফিরছি শিগগিরই, সাথে থাকবেন।